আমি দিদি নাম্বার ওয়ান নই, পশ্চিমবাংলায় একটাই দিদি নাম্বার ওয়ান ছিলেন, নিজেকে বলতেন। তো তিনি তো এখন দিদি নাম্বার জিরো হয়ে গেছেন। আজকে মানে আমি তো ভাবতে পারছি, যদি ভোট হয়ে থাকে মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা দিয়েছে। যে সেলিব্রিটি মানুষ, উনি গল গল করে নাকি ধোঁয়া দেখতে পেতেন, আর আজকে বলছেন না ধোঁয়া নেই ওখান থেকে। তো এই যে মিথ্যাচার, এইগুলো বন্ধ হওয়া দরকার। দিদিমণির প্রথম ভুল হচ্ছে এই যারা মানে রাজনীতি সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তাদেরকে এনে এইখানে রাজনীতির ময়দানে ঢোকানো এবং তাদেরকে আরো বেশি পয়সার মালিক করে দেওয়া। কিন্তু পয়সাটা চেনে, মানুষকেও চেনে না, মানুষের দুঃখ কষ্ট কেউ বলে না। এ বিষয়ে আমার আপত্তি আছে। কংগ্রেসের কেউ আপত্তি করুক না করুক, আমি কংগ্রেসের একজন সম্পাদক হিসেবে এবং কংগ্রেসের আইনজীবী সেলের একজন হিসেবে আমি বলতে পারি এ বিষয়ে আমার ঘোরতর আপত্তি আছে। সেটা আমার দরকার পড়লে আমি রাহুল গান্ধীর সঙ্গে নিয়ে, যিনি যাকে কংগ্রেস দাঁড় করিয়েছিল 1984 সালে, তিনি তার যাকে 1993 সালে আপার হ্যান্ড দেওয়া হয়েছিল তুমি করো, তার জন্যে 13টা প্রাণ আমার চলে গেল। তিনি যেখানে আমাদের কংগ্রেসকে বিট্রে করে চলে গেলেন এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ভাবতে অবাক লাগে, আমার অনেক কষ্ট হয়, আমি লজ্জাবোধ করি যে আমি কোনোদিন কংগ্রেস করেছিলাম। তিনি কংগ্রেসে আসতে চাইছেন কি করে? সব থেকে প্রথম আমার এই কথাটা, তিনি কংগ্রেসে আসে, তার চুরির দায়ে এতজন কংগ্রেসই নেবে কেন? তিনি যে গোটা পশ্চিমবাংলার ওপর যে চুরি চামারি করেছেন তার দল, সেই চুরির দায় কেন কংগ্রেস নিতে যাবে? কংগ্রেসেরটা তো 13 জন মারা গেছিল 1993 সালে, সেই দিন কিন্তু আমিও সেখানে ছিলাম। ভাগ্য ভালো, ভগবান আমাকে নেননি আর কি। তো এই 13 জন শহীদ কিন্তু কংগ্রেসের শহীদ ছিল। কিন্তু দিদিমণির একটা স্বভাব মৃত্যু নিয়ে রাজনীতি করা, তো তিনি সেইটা নিয়ে রাজনীতি করেছেন। কংগ্রেস তো তার শহীদ দিবস পালন করে চোখের জল ফেলে। আমরা মৃত্যু নিশ্চয়ই আনন্দের সহিত পাগলু ড্যান্স করে আমরা করি না। আমরা মৃত্যুর দিনে কি করি? বাড়িতে শোক পালন করি। তা আমরা সেই শোকাতুর অবস্থায় থাকি এবং সেভাবেই থাকি। এবং তার জন্যে মাইক নিয়ে তাদের বাড়িতে গিয়ে, টিভি ক্যামেরা নিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা লোককে দেখিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবো, তোমার শহীদ পরিবারের লোক এসো, স্মৃতিতর্পণ আমরা যখন করি খুব চুপিসারেই করি। শুনুন, প্রথম কথা, এতদিন পরে নয়, প্রত্যেক বছরই আমাদের শহীদ দিবস পালন করা হয়। কখনো হয়েছে আমাদের মহাত্মা গান্ধীর পাদদেশে হয়েছে। এবং এই সরকার, যে সরকার চলে গেছে, মানে তৃণমূলের সরকার, কংগ্রেসকে পারমিশনই দিত না যে আমরা শহীদ দিবস পালন করব বলে। তাই জন্যে আমাদের প্রদেশ অফিসে এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে আমাদের শহীদ দিবস পালন হতো। তো এইবারে আমরা পারমিশন পেয়েছি, আমরা শহীদদের স্মৃতি তর্পণ করব। শুধু 13 জন তো নয়, ওইটা উপলক্ষ করে আরও আমাদের প্রচুর, সব থেকে শহীদের সংখ্যা কংগ্রেসেই বেশি। কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের জন্য নিবেদিত প্রাণ এবং বহু শহীদের রক্তে কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা, বহু শহীদের রক্তে এতদিন ধরে কংগ্রেসটা বেঁচে রয়েছে। তাদের স্মৃতিতর্পণ করতেই আমরা সেদিন যাব এবং মানুষকে বার্তা দেবো যে কংগ্রেসের আদর্শ, কংগ্রেসের সততা, কংগ্রেসের বিচারধারাকে, যে রাহুল গান্ধী, যে নিজে চোখে দেখেছে তার ঠাকুমাকে মারা যেতে, যে অত ছোট বয়সে তার বাবাকে হারিয়েছে ওইভাবে, তারপরেও কিন্তু কংগ্রেসের তিনি হাত ছাড়েননি, শুধুমাত্র সেই বিচারধারাকে রক্ষা করার জন্য, তার পাশে এসে দাঁড়ানোর জন্য। ছবি তোলা এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো 2029 সালে কি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে আসছে? অবশ্যই। এছাড়া আর আছেটা কে বলুন? এপস্টিন ফাইলে যাদের নাম জলজল করছে, সেই কথা কেউ বারবার বলছে না, বারবার একজনই বলে যাচ্ছে যার নাম রাহুল গান্ধী। তারপরেও ভারতবর্ষের মানুষ কি তাকে এখানে, এই যে মহিলা সুরক্ষার কথা বলছিলেন না, মহিলা সুরক্ষা বিল, যার মাথা এপস্টিন ফাইলে নাম লিখিয়ে রাখে, তারা মহিলাদের সুরক্ষা দেবে কি করে? তাকে আবার আমরা এরপরে ফিরিয়ে আনবোটা কি করে? ভারতবর্ষের প্রতিটা মানুষ, যে মানুষটা হয়তো আজকে ভোট দেবার সম্মুখীন হচ্ছে না, আগামীকাল ভোট দেবে, তারও উচিত এই বিচারধারাটা নিয়ে তাকে তার মাথার মধ্যে রাখা, তার আলোচনার মধ্যে আনা, তাকে শেখানো যে কার বিচারধারা কোনটা ভালো। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন যে 2029-এ ভগবান চাইলেও বিজেপি সরকার আর ফিরবে না। দেখুন, ভগবান কে?
আমি তাকে, আমরাও পুজো করি, মা তারার পুজো করি, শিবের পুজো করি, কৃষ্ণের পুজো করি, কেউ আল্লাহর পুজো করে, কেউ গ্রন্থ সাহেব নিয়ে পাঠ করে, কেউ বৌদ্ধদেবের আরাধনা করে, সবই ঠিক আছে। কিন্তু মানুষের মাঝেই স্বর্গ, আর মানুষের মধ্যেই আল্লাহর বাসস্থান, ভগবানের বাসস্থান। এবার মানুষ যদি চায় তাহলে মহুয়া মৈত্র বলুক, আর এপস্টিন ফাইলের মালিক সেও চাক, তা কিচ্ছু করার নেই। দেখলেন নিঃশব্দে কিরম পরিবার, অবশ্যই এটা চুরির ভোট, যদিও জানি এটা চুরির ভোট। এখন যদি চুরিটা না করতে পারে, এর আগেও বারবার রাহুল গান্ধী বলেছে যে ভোট চুরি যাচ্ছে, তখন কিন্তু মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনি কিন্তু আমল দেননি এবং বলেছিলেন ভোটের পাখি। আজ সেই ভোটের পাখির কাছে যাবার জন্য অস্থির হয়ে পড়ছে। রচনা ব্যানার্জি তিনি বিদ্রোহী শিবিরে নাম লিখিয়ে বিজেপিকে সাপোর্ট করছে এবং তিনি দাবি করেছেন যে মমতা ব্যানার্জিকে দেখে হুগলির মানুষ আমাকে আর জেতায়নি, আমাকে দেখে আমি একজন সেলিব্রিটি মানুষ, মমতা ব্যানার্জি আমাকে ব্যবহার করেছে এবং হুগলির মানুষ আমাকে দেখেই জিতিয়েছে। এটা খুব অন্যায় কথা বলেছে। যদি ভোট হয়ে থাকে মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা দিয়েছে। যে সেলিব্রিটি মানুষ, উনি গল গল করে নাকি ধোঁয়া দেখতে পেতেন, আর আজকে বলছেন না ধোঁয়া নেই ওখান থেকে। তো এই যে মিথ্যাচার, এইগুলো বন্ধ হওয়া দরকার। দিদিমণির প্রথম ভুল হচ্ছে এই যারা মানে রাজনীতি সম্পর্কেই যাদের কোনো জ্ঞান নেই, তাদেরকে এনে এইখানে রাজনীতির ময়দানে ঢোকানো এবং তাদেরকে আরো বেশি পয়সার মালিক করে দেয়। ওরা তো পয়সাটা চেনে, মানুষকেও চেনে না, মানুষের দুঃখ কষ্টকেও বলে না। আপনি শতাব্দী রায় কি বলেছিল, আমাকে বিনা পয়সায় দেখতে পাবেন তাই আমাকে ভোট দেবেন। উনি কি বলেছিলেন যে না আপনার পেটে ভাতটা নিয়ে আপনার পেটের ভাতটা আমি এনে দেবো তাই আমাকে ভোট দেবেন? এটা কিন্তু উনি বলেননি। উনি বলেছেন ওনার ওই রংমাখা মুখটা আপনারা দেখবেন যাতে পয়সা না লাগে। ও রংমাখা মুখ দেখতে গেলে তো পয়সা লাগে, যাতে পয়সা নাটা লাগে তার জন্য ওনাকে ভোট দেবে। এইটা হচ্ছে বিচারধারা। বলতে পারবো না, ওই পর্যায়গুলো আমি দেখিও না, কারণ আমি দিদি নাম্বার 1 নই। পশ্চিমবাংলায় একটাই দিদি নাম্বার 1 ছিলেন, নিজেকে বলতেন। তো তিনি তো এখন দিদি নাম্বার 0 হয়ে গেছেন। আজকে মানে আমি তো ভাবতে পারছি না, মানে আমরা মানে স্বপ্ন কোনোদিন ভাবিনি যে মমতা ব্যানার্জির মুখ টিভিতে একদিন ভেসে আসবে না, বা বর্তমানের প্রথম পাতায় থাকবে না। পরের দিনই তো ওনার হার্ট ফেল হয়ে যেত, একই কালকে কেন আমার বর্তমানে ছবি বেরোয়নি। তো সেই মানুষটা আজকে 4 তারিখের পর থেকে অর্ধেক সময় মুখ দেখতে পাচ্ছি না। এটা তো আমরাই তো অবাক হয়ে যাচ্ছি। ওই দিদি নাম্বার 1 ছিলেন, তো এবারে কে দিদি নাম্বার 1 হলেন, এগুলো